এশিয়ান পেইন্টস এমন একটা শারদ সম্মান, কেউ অস্বীকার করতে পারবে না যে এই একটা পুরস্কার যে এখনও নিউট্রাল, যার জন্য এখনও আর্টিস্টরা দৌড়ায়। কেন দৌড়ায়? পুজো উদ্যোক্তাদের কাজ হচ্ছে জাজকে ওয়েলকাম করা, জাজেসরা যখন আসছে তাদের সুষ্ঠুভাবে আমাদের পুজোটাকে দেখানো এবং এই থিমটাকে খুব ভালোভাবে তাদের কাছে প্রেজেন্ট করা। তো তাদের আমরা যতটা ভালো করে বোঝাতে পারবো, যতটা সুন্দর করে সেটা প্রেজেন্ট করতে পারবো, সেখানে একটা ডেফিনেটলি একটা সুযোগ সুবিধা থাকে পয়েন্ট পাওয়ার। এবং সে যারা জাজ করছে তারা কিন্তু সবাই আর্টিস্ট। আমি যখন তাদেরকে উত্তরীয় পড়িয়ে তাদের অভ্যর্থনা করছি, তাদের রেসপেক্ট দিচ্ছি, তারা জাজমেন্ট করছে, তারা জাজমেন্ট করে বেরিয়ে যাওয়ার পরে যদি আমাকে না দেয় তার মানে সে খারাপ হয়ে গেল, সেটা তো নয়। এখান থেকে না শিখতে হবে আজকে কিভাবে আমরা পেলে আমরা পুজোটা একটা জায়গায় নিয়ে যেতে পারবো। জাজেস পয়েন্ট অফ ভিউ থেকে ভাবতে হবে, যেটা প্রদীপকে আমি দেখেছি, প্রদীপের কাছ থেকে এটা আমি শিখেছি। জাজ কোন পয়েন্টগুলো দেখে, কোন কোন জায়গাগুলো দেখে, সেই জায়গাগুলোকেও পরিষ্কার তুলে ধরার চেষ্টা করে। তার প্রেজেন্টেশনটা খুব ভালো। আজকে আমাদের যে ন্যারেটর ছিল সে এত সুন্দরভাবে সে জাজেদের বোঝাচ্ছিল যে জাজরাই তাদের অ্যাপ্রিসিয়েট করে গেছে যে এত সুন্দর করে থিম বোঝানোর লোক তো খুব কম পাওয়া যায়। এই পুরস্কারটা আমার মনে হয় না আমাদের চ্যালেঞ্জ করার কোনো যোগ্যতা। প্রতিবাদ মানুষ করতেই পারে, তার একটা আবেগ আছে, কিন্তু আমার মনে হয় না যে সে অন্য কোনো পুজো কমিটি নিয়ে কথা বলাটা দরকার আছে। আমরা বেশি জাজমেন্টাল হয়ে পড়ি সব ক্ষেত্রেই। আমার তো মনে হয় না এই বছর কলকাতা শহরে প্রদীপ দাসের দুটো কাজকে ম্যাচ করার মতো অন্য কোনো কাজ, যেটা হয়তো দর্শকরা অনেকে বুঝতে পারেনি। ও বিদেশি পর্যটনদের মাথায় রেখে, জাজদের মাথায় রেখে যেভাবে ও কাজ করে, যেভাবে এক্সিকিউট করে এবং যার মানে ন্যারেশন যেটা করে, এই অ্যাওয়ার্ডটা পেলে আর্টিস্টের দরবারে, আর্টিস্টদের ওইটাই হচ্ছে লক্ষ্য। পুরস্কারটা হচ্ছে আমাদের ভালো লাগার জায়গা, যেখানে আর্টিস্টরা তাদের এবছর যারা যেমন যারা যারা পেয়েছে তাদের রেমুনারেশন ডেফিনেটলি তাদের বেড়ে যাবে। আজকে আমরা যখন এশিয়ান পেইন্টসের জন্য লড়ছি, আমরা তখন জানি যে এটা একটা এমন একটা পুরস্কার যেটার মধ্যে কোনো জল নেই, যেটার মধ্যে কোনো স্বজন পোষণ নেই। নমস্কার। আজকে আমি আবার একটা আনকাট অনুষ্ঠানে আসতে বাধ্য হয়েছি। আসলে কয়েকদিন ধরে কিছু নিয়ে প্রোগ্রাম হচ্ছে। সেখানে আমাকে গতকাল যেখানে অনুষ্ঠান করতে গেছিলাম সেখানে আমাকে একটা কথাবার্তা বললো যে সোমনাথ, তুমি তো যাদের এখন এই মুহূর্তে ইন্টারভিউগুলো করছো আনকাটের, সেখানে প্রত্যেকের দেখেছি যে প্রাইজ পায়নি, তাদের সেরকম ক্লাবকেই তুমি কথাবার্তা বলছো। আমি তোমাকে রিকোয়েস্ট করব, তুমি একটা কাজ করো, তুমি এমন একটা ক্লাব উদ্যোক্তার কাছে যাও যার কাছে গিয়ে যে প্রাইজটা এবারে পেয়েছে এবং তার মতামতটা নাও। এটা আমাদেরও জানার দরকার আছে। তুমি যাও, গিয়ে কথাবার্তা বলো। এবার আমি যে ক্লাবে এখন এসেছি তার সঙ্গে তো এর আগে আমাদের কথাবার্তা হয়েছে, আপনারাও দেখেছেন, এবং সেই শিল্পীর সুবাদে কথাবার্তা হয়েছে। সেই শিল্পী এইবারের সবথেকে বেস্ট কাজ দিয়ে দুটো পুরস্কার পেয়েছে এবং সেই যিনি ক্লাব কর্তা রয়েছেন তার কাছে অবশ্যই উনি গড গিফটেড উনি মনে করেন। তো আমরা এখন আছি সমাজসেবীতে এবং আমাদের সাথে আছে অরিজিৎ দা। শুভ বিজয়া, শুভেচ্ছা। শুভ বিজয়া, সবাইকে শুভ বিজয়া সমাজসেবীর তরফ থেকে। প্রথম কথা আমি জানতে চাইছি যে এবারে সমাজসেবী যেটা তুমি চেয়েছিলে সেটা তুমি অ্যাচিভ করেছো, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। ভালো লাগছে মানে কি, আমাদের আমি আগের ইন্টারভিউতে বলেছিলাম যে 19-20 প্রদীপ আমাদের দিয়েছিল এবং সমাজসেবীকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। 21-এ আমরা ওকে কন্টিনিউ করতে পারিনি একটা অন্য কারণে, আমাদের হ্যাট্রিক চান্স ছিল। কিন্তু সেই সময় আমি বলে রেখেছিলাম, ও বলে রেখেছিল, সেই কথা প্রদীপ রেখেছে এবং 80 সালে আবার সেই প্রদীপ। আমাদের একটা না, এত বছর কাজ করছি তো পুজোর সাথে যুক্ত, আমাদের একটা হাঞ্চ কাজ করে যে মানুষটা আমাদের এই জায়গায় নিয়ে গেছে তার সাথে একটা টিউনিং হয়ে গেছে, তার একটা লাক ফ্যাক্টরও আছে, সব মিলিয়ে। সুতরাং আমার মনে পড়ে যে লাস্ট ইন্টারভিউতে আমি বলেছিলাম যে প্রদীপ এবারে একটা সেরা কাজ দিতে চলেছে। তখনও কাজ তো শেষ হয়নি, সেই কথাটা মিলে গেল। মানে কলকাতার একটা সেরা কাজ
সমাজসেবীতে হলো, তার জন্য আমরা ভীষণ ভীষণ গর্বিত। আচ্ছা, এখানে সেরা কাজ বলতে এখানে দুটো ফ্যাক্টর কাজ করে, সেরা দর্শকের বিচারে, সেরা জাজের বিচারে আমরা কি এবারে মানে সমাজসেবী কি এবারে দুটো বিচারেই ভালো কাজ করেছে? এখন না দর্শক অনেক চেঞ্জ হয়েছে। আমরা কোভিডের আগে যে পুজো দেখতাম সেখানে দর্শকের একরকম ভিশন থাকতো। কোভিডের পরে ইউনেস্কো পাওয়ার পরে দর্শকের কিন্তু দৃষ্টি পাল্টেছে, ভিশন পাল্টেছে। এখন অনেক দর্শক যারা আর্টটাকে বোঝে, আর্ট ফলো করে, প্রদীপ দাসের মতন শিল্পী যারা একটা অন্য মাত্রায় নিয়ে গেছে দুর্গাপুজোটাকে, তাদের ফলো করে। আবার কিছু দর্শক আছে যারা সাবেকি পুজো ভালোবাসে, যারা চমকদারি পুজো ভালোবাসে। তো এই দর্শকের মধ্যেও একটা কিন্তু ভাগ আছে। আমাদের সমাজসেবীতে কোনো কালেই কিন্তু ওই চটকদারি আসে না, মানে সামাও দর্শকদের আসে না। কিন্তু যবে থেকে আমরা মানে থিমে এসেছি, আমাদের একটা ফিক্সড দর্শক আছে যারা আসে, এবং 19-20-তে পাওয়ার পরে সেই দর্শকের মাত্রা বেড়েছে। হতে পারে কিছু কারণবশত আমরা 21-22-23, 24-এও কিছুটা হয়তো কোভিড বলুন বা অন্যান্য কারণের জন্য কিছুটা ঝিমিয়ে পড়েছিলাম। কারা ছিল তখন আর্টিস্ট হিসেবে? তখন ছিল মানে বিমল সামন্ত 21-এ কাজ করেছে, কৃষাণু কাজ করেছে 22-23-এ, 24-এ রাজু সরকার কাজ করেছে। রাজু সরকার এবছর একটা অসাধারণ কাজ করেছে। কিন্তু আমাদের বরাবরই আমরা যেহেতু সমাজসেবী সংঘ নাম, আমাদের থিমে আসার পিছনে হচ্ছে যে আমরা সমাজকে একটা বার্তা দেব। এটাই আমাদের প্রথম থেকে মূল গিয়েছিল। কারণ আগে আমরা যখন সাবেকি করতাম তো ঠিক আছে, পুজো হচ্ছে, কিন্তু যখন দেখলাম যে একটা কম্পিটিটিভ একটা তৈরি হচ্ছে, দুর্গাপুজোর আবহাওয়াটা পরিবর্তন হচ্ছে, তখন দর্শকেরও একটু চাহিদা বাড়ছে যে আমরা একটু আরও অন্য কিছু দেখতে চাই, নতুন কিছু দেখতে চাই। তো তখন আমরা ঠিক করেছিলাম যে আমরা এই প্ল্যাটফর্মটাকে ইউজ করব একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য। যেটা আমরা 17-এ যখন এসছিলাম তখনও একটা সোশ্যাল অ্যাওয়ারনেস করেছিলাম, 18-এ তো একটা বিশাল সোশ্যাল অ্যাওয়ারনেস, কারণ আমরা পুরো যারা দৃষ্টিহীন তাদেরকে নিয়ে পুজো করেছিলাম। সেটা একটা দৃষ্টান্তমূলক কাজ হয়েছিল 18-তে, স্পর্শ নাম, যেখানে পিন্টু শিকদার একটা পেরেকের ঠাকুর বানিয়েছিল, যেটা স্পর্শ করে মায়ের মুখ ভাবা যায়, মানে অনুমান করা যায় মা মুখটা কীরকম। তো সেই রকম দৃষ্টান্তমূলক কাজ হয়েছিল। 19-20-তে আমরা দেখেছি, কুর্নিশ করেছি, সেখানে যে সমাজের পিছিয়ে পড়া মানুষ বা তাদের ছাড়া আমাদের চলে না, আজকে সেলুনের একটা নাপিত বা টেলার বা একটা প্লাম্বার, এরা তো কখনো সামনে আসতে পারে না, কিন্তু এদের ছাড়া আমাদের চলে না। তো সেই একটা পাড়া তুলে ধরা হয়েছিল যে এরা আমাদের কতটা, এদেরকে কুর্নিশ জানানো হয়েছিল। এবং 20-তে সেতু, মানে আমরা যে সুন্দরবনে গিয়ে আমরা যে মাধবকাঠি গ্রামটাকে অ্যাডপ্ট করেছিলাম, এবং সেখানে প্রদীপ গিয়েছিল, গিয়ে এই যে বার্তাটা যে আমরা শুধু খাবার দিয়ে চলে আসিনি, আমরা সেটাকে 1 বছর ধরে কাজ করেছিলাম। তো সেই রকম বার্তা পৌঁছে দেওয়া, যেটা এবছরও আমরা করলাম। এবছর আমাদের এই যে পথের পাঁচালী নামটা দেওয়া হলো, কারণ আমরা প্রথম থেকেই ঠিক করেছিলাম যে এই যে পথ, এই যে লেক রোড, এই যার বেসিসে আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি, সমাজসেবীর যারা ফাউন্ডার মেম্বার্স, তাদের যদি আমরা স্মরণ করতে পারি, বা এই রাস্তায় যারা আছে মানুষজন, তাদের পুজোর তরফ থেকে যদি কিছু ফেরত দিতে পারি, তাহলে আমাদের কাছে একটা সার্থকতা হবে এই 80 বছরের পুজোর। তো সেই জন্য একটা মডেল স্ট্রিট আমরা ভেবে রেখেছি, যে প্রদীপ যে কাজগুলো করছে এমনভাবে করেছে যাতে ওইগুলো আমরা রিইনস্টল করতে পারি। তো সুতরাং দর্শনার্থী আসবে। আজকে আমাদের যেমন এই একটা জোন, এই জোনে প্রচুর পুজো, তো এই একটা পুরো দর্শক এরকম ঘুরে বেড়ায়, মানে সে ত্রিধারা থেকে বা একডালিয়া থেকে সিঙ্গি পার্ক হয়ে ত্রিধারা হয়ে এখান থেকে বেরিয়ে শিব মন্দির, মিডিয়া মন্দির, এইসব ঘুরছে, মানে এটা একটা ফ্লো থাকেই। সেটা আজকে নয়, সে 60 সাল থেকেই আমাদের সমাজসেবীর দুর্গাপুজো। আমাকে বহু বাঙালি বলেছে যে তোমাদের পুজো না দেখলে আমাদের মানে পুজো দেখা কমপ্লিট হয় না। তো সেরকম দর্শক আছে। আবার অন্যদিকে যদি দেখি শ্রীভূমি, সন্তোষ মিত্র স্কয়ার, তার ভিড়টা একটা অন্যরকম। তো সেই ভিড়টা আবার আমাদের এখানে অতটা হয় না। আমি অরিজিৎ দাকে জিজ্ঞেস করতে চাইছি যে পুজো কি দেখা হয় না, শুধু নিজের পুজোটাতেই ঢুকে থাকতে হয়? পুরোটাই নিজের পুজোতে ঢুকে থাকতে হয়, কারণ
আমরা শুধু পুজো তো নয়, মানে মানে একটা হয় আর্ট ইনস্টলেশন, যেই আর্ট ইনস্টলেশনটা শেষ হয়ে গেল আমরা সঙ্গে সঙ্গে পুজোর মধ্যে ঢুকে যাই। যেমন আমরা জানি যে অনেকের হয়তো সপ্তমীতেই পুজোটা শেষ হয়ে যায়, কিন্তু আমাদের কিন্তু সপ্তমীতে পুজো শেষ হয় না। যেমন এবছর আমরা নবপত্রিকা নিয়ে এসেছি ঘোড়ার গাড়ি করে। একটু কথাটা কাটছে, সপ্তমীতে পুজো শেষ হয়ে যায় মানেটা কি? মানে এই যে একটা থাকে যে পুরস্কার পেলাম কি পেলাম না, সেরকম হয় সেটা? অনেকের হয় যে যে পেলাম না, তখন আবার পরের বছরের চিন্তা ভাবনাতে শুরু হয়ে যায়। তখন দুর্গাপুজোটা ঠিক আছে হয়ে গেছে, এবছরটা হলো না, সামনের বছর নিয়ে ভাব। কিন্তু আমাদের কিন্তু পুজোটা আমরা আনন্দ করি। নবপত্রিকা প্রবেশ করলো এবারে ঘোড়ার গাড়িতে, তারপরে আমাদের মেম্বারদের নিয়ে নানা রকমের অনুষ্ঠান। ধনুচিতা আমাদের এখানে খুব ফেমাস। আমরা এবার 8 থেকে 80 একটা র্যাম্প শো করলাম, যেটাও খুব ভাইরাল হয়েছে। একটা নাটক আছে, আবার নাটক আছে, সিঁদুর খেলাটা আমাদের কাছে খুব পপুলার। তো আমাদের পুজোটা চলে, মানে আমরা খুব আনন্দ করি এই পুজোটা নিয়ে। এবার এই যে পুজো যখন আমি তাহলে বুঝলাম যে যতটা মনে হয় বাইরে পুজো দেখাটা হয় না, তাহলে সেটাই যদি হয় সোশ্যাল মিডিয়াতে, যদি আমি তার আঙ্গিকেই বলি, এই বছর কি কোনো পুজো দেখা হয়েছে যে যে পুজোগুলো মনে হয়েছে বাহ এরা বেশ ভালো কাজ করেছে, সেরকম 5টা নাম বলা যেতে পারে? আমি গেছিলাম, আমি পুজোর পরে একাদশীর দিন একটু সময় বার করে আমি গেছিলাম। আমি এসবি পার্ক গেছিলাম, কারণ রাজু যেহেতু গত বছর আমাদের এই পুজোটা করেছিল, আমি বলেছিলাম যে একবার যাব। অবভিয়াসলি বেহালা ফ্রেন্ডস গেছিলাম, যেটা প্রদীপের আরেকটা কাজ। এখানে প্রতাপাদিত্য রোডে গেছিলাম, ওখানে অসাধারণ কাজ করেছে দীপ। এটা আমার নিজের খুব ফেভারিট হচ্ছে রাজা রবিবর্মার সমস্ত আর্ট, ওইটা দেখতে গেছিলাম। তো এরকম গোটা 4-5 দেখেছি। মানে সেটা একাদশীতে? তো সেটা তো যে লিস্টটা বলা হলো দাদা, সেটা হচ্ছে এশিয়ান পেন্টস পুরস্কার প্রাপ্ত পুরস্কারগুলোতেই তুমি গেছো। এইগুলো ছাড়া কিছু গেছিলে মানে বা বা মোবাইলে দেখেছিলে? হ্যাঁ, টালা বারোয়ারি গেছিলাম। টালা বারোয়ারিতে গেছিলাম। টালা প্রত্যয় তো দেখতেই হয় প্রতি বছর। তার সাথে সাথে টালা বারোয়ারিটা পাশেই দেখেছিলাম। আর এদিকে মুদিয়ালি, তারপর আমাদের শিব মন্দির, এদিকে 66 পল্লী, বাদামতলা, এগুলোও দেখেছি। এবার সোশ্যাল মিডিয়াতে যদি আমি বলি যে মোটামুটি তোমার যেহেতু বেরোনো হয় না অতটা, কোন পুজোটা মোটামুটি মনে হয়েছিল যে না এবারে বেশ পুজোটা কাজটা, আমি পুরস্কারের দিক থেকে একদমই বলছি না, কোন কাজটা বেশ ভালো মনে হয়েছিল, সুন্দর লাগছে? আমার কাছে না, মানে আমার মনে হয় যে কোনো কাজই খারাপ নয়। পুরস্কারটা যদি আমি সরিয়ে দিই, তাহলে প্রতিটা পুজোরই একটা নিজস্ব আঙ্গিক আছে, প্রতিটা পুজোরই খুব ভালো কাজ। আজকে প্রতাপাদিত্য প্রাইজ পেয়েছে, আগের বার ভালো কাজ করেছিল। দীপিশিকা সত্যি একটা মানে কনসিস্টেন্টলি ভালো কাজ করে যাচ্ছে। বাদামতলায় এবারে কাজ খুব ভালো হয়েছে। 66 পল্লী অন্যরকম একটা কাজ এবারে প্রেজেন্ট করেছে। এগুলো কোনোটাই খারাপ কাজ নয়। এবার আমরা যদি সবসময় পুরস্কারের নিরিখে যদি আমরা কম্পেয়ার করতে যাই, সেটা ঠিক নয়। কারণ সবকটা শিল্পীর নিজস্ব একটা ভ্যালু আছে, সবকটা শিল্পীর বাজারে দর আছে। তারা এবছর যদি প্রাইজ নাও পেয়ে থাকে, তাহলেও দেখবেন সামনের বছরের জন্য তাদের বুকিং হয়ে গেছে। এবার এখন যখন যে বিষয়টা নিয়ে খুব চর্চা চলছে, সেটা হচ্ছে যে পুরস্কার জাজমেন্ট সঠিক না হওয়া, এই ধরনের একটা কথাবার্তা চলছে। আমি যেহেতু দাদা তুমি পেয়েছো একটা পুরস্কার, আমি তোমার কাছ থেকে শুধু জানতে চাইবো যে তুমি তুমি কীভাবে দেখলে যে পুরস্কারটার যে জাজমেন্টগুলো বা যেভাবে প্রসিডিওরটা তোমার কতটা স্যাটিসফাই করেছে, বা তুমি কোন ইয়েতে দেখো? আমাদের যদি পুজো উদ্যোক্তাদের দেখো, পুজো উদ্যোক্তাদের কাজ হচ্ছে জাজকে ওয়েলকাম করা, জাজেসরা যখন আসছে তাদের সুষ্ঠুভাবে আমাদের পুজোটাকে দেখানো, এবং এই থিমটাকে খুব ভালোভাবে তাদের কাছে প্রেজেন্ট করা। কারণ আমরা কি ভেবেছি, আমাদের ভাবনাটা সেটা তো জাজ জানে না। তো তাদের আমরা যতটা ভালো করে বোঝাতে পারবো, যতটা সুন্দর করে সেটা প্রেজেন্ট করতে পারবো, সেখানে একটা ডেফিনেটলি একটা সুযোগ সুবিধা থাকে পয়েন্ট পাওয়ার। বা এখন একটা এতগুলো এখন পুরস্কার, সব পুরস্কারের তো সমান মাপকাঠি হয় না, এক একজনের এক এক রকম মাপকাঠি হয়। তো আমরা জানি যে একটা পুরস্কার যারা খুব পপুলার এবং নামকরা, তারা দিনের বেলা জাজিং করে। এবার তারা দিনের বেলা কি দেখে সেটা তো আমরা জানি না, মানে আমাদের জানার কথাও নয়। ওদের নিশ্চয়ই একটা কোনো প্যারামিটার আছে
যারা দিনের বেলা কারণ আজকের দিনে দুর্গাপুজো কিন্তু লাইট ছাড়া ভাবা যায় না, যে কোথায় কি অংশে আমি আলো দিয়েছি, কোন জায়গাতে আমি হাইলাইট করেছি, সেটা যদি রাতে না দেখা হয় তাহলে সেটা কে মানুষ কী করে বুঝবে। কিন্তু একটা জাজমেন্ট হচ্ছে সকালবেলা। এবার বিভিন্ন মানে আজকে আমরা জানি যে 5-6টা পুরস্কার যেটার পিছনে মানুষ পড়ে থাকে। একটাকে আমি ছেড়েই দিলাম, একটা তো আমাদের শিল্পী বলো কমিটি বলো সেটা তাদের ধ্যানে জ্ঞানে, কিন্তু এছাড়াও আরও যে 6-7টা ভালো পুরস্কার আছে যাদেরকে আমরা রেসপেক্ট করি, যাদেরকে আমরা সত্যি ভাবি যে এটা পেলে আমাদের একটা স্যাটিসফ্যাকশন, তাদেরও বিভিন্ন পুরস্কারের বিভিন্ন মাপকাঠি আছে। তো এবার কে কোন মাপকাঠিটা দেখছে সেটা জাজ করার কিন্তু আমার কোনো যোগ্যতা নেই, কারণ আমরা পুজো কমিটি, আমরা পুজোটাকে সাজিয়েছি, আমরা পুজোটাকে একটা লেভেলে নিয়ে গেছি এবং সেখানে আর্টিস্ট আছে, আর্টিস্ট থাকে জাজদের বোঝানোর জন্য, আর্টিস্টের আমাদের ব্রিফিং থাকে, আমি কি করেছি সেইটা আমাদের সবাইকে একটা ব্রিফ করা থাকে, আমাদের একটা ন্যারেটর থাকে, সে জাজগুলোকে যারা আসছেন তাদেরকে বোঝানো হয়। এবার তারা বেরিয়ে গিয়ে কি নম্বর দিচ্ছে আমাকে সেটা তো আমার জানার কথা নয়, সেটা তার যা মাপকাঠি আছে, তার যা প্যারামিটার আছে সেই প্যারামিটারে সে জাজমেন্ট করছে। আমরা দেখুন, আমরা পুজো কমিটি সারা জীবন পুজো এরকম জান পান দিয়ে আমরা পুজো করে যাব। এবছর যদি পুরস্কার আমি পেয়েছি, গত বছর পাইনি, তার মানে এই নয় যে আমি এবছর ভেঙে পড়েছি। আমার বছর কি ভেঙে পড়েছিলেন? ভেঙে পড়িনি, মানে আমি বুঝেছিলাম যে তার মানে ওই কাজটা সেই প্যারামিটারে পৌঁছতে পারিনি, যার জন্য আমরা পাইনি। কিন্তু আমাদের সেটা সবসময় পজিটিভলি নিতে হবে যে এবছর পাইনি তাহলে নিশ্চয়ই আমাদের কোথাও কিছু হয়তো কম রয়ে গেছে। মানে এরম নয় যে আমার চোখে ভালো লাগছে মানেই আমার এটা অ্যাওয়ার্ড পেতে হবে আর কি। আমার তো সবসময় আমারটা ভালো লাগবে, কিন্তু আমি যদি সবসময় বলি আমি ভালো ছেলে, সেটা কে গ্রাহ্য করবে? অন্যকে তো বলতে হবে আমি ভালো ছেলে, তবেই তো সেটার একটা সার্টিফিকেট পাওয়া যাবে। আমি তো নিজের বলতে পারি না যে আমি পুজো উদ্যোক্তা, আমার পুজো খুব ভালো হয়েছে, সেটা তো অন্য লোকে জাজ করবে। এবং সে যারা জাজ করছে তারা কিন্তু সবাই আর্টিস্ট। আমি যখন তাদেরকে উত্তরীয় পড়িয়ে তাদের অভ্যর্থনা করছি, তাদের রেসপেক্ট দিচ্ছি, তারা জাজমেন্ট করছে, তারা জাজমেন্ট করে বেরিয়ে যাওয়ার পরে যদি আমাকে না দেয় তার মানে সে খারাপ হয়ে গেল, সেটা তো নয়। সে আমাকে নাও দিতে পারে। আজকে আমি এবছর হয়তো 3টে সেরা পুরস্কার পেয়েছি, বাকি 4টে পাইনি, তার মানে কি আমি তাকে বলবো যে সে খুব খারাপ জাজমেন্ট করেছে? সে বলার অধিকারটাই আমার নেই, আমার সেই যোগ্যতাটাই নেই, কারণ আমি তো আর্টিস্ট নই, বা আমি আর্ট কলেজে পড়িও নি। আমাদের যেটা আছে, আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে, কিন্তু সেই এক্সপিরিয়েন্সটাও আমি মনে করি যে কোনো সময় হয়তো গাফিলতি থাকতে পারে। মানে কারণ আমি যেহেতু সবকটা পুজো গিয়ে দেখতে পাচ্ছি না কলকাতা শহরে, কে কোন দিকটা ভালো করছে সেটা আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখতে হচ্ছে। এবার সোশ্যাল মিডিয়াতে দেখা আর ওখানে ফিজিক্যালি দাঁড়িয়ে দেখার মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ আছে। তো এইটা আমার বিশেষ করে একটা ল্যাকুন আছে, যেহেতু আমি একটা পুজো উদ্যোক্তাটা, আমরা কিন্তু বেরিয়ে অন্যান্য পুজো খুঁটিয়ে দেখতে পারি না যে কে কোনটা ভালো করেছে। সেটা দেখলে হয়তো আরও ভালো হতো, কারণ তাহলে আমরা যেটা ও ভালো করেছে সেটা আমি অ্যাডাপ্ট করতে পারতাম। বুঝতে পেরেছি। তাহলে এই যে এখন যারা বলছে যে না এই পুরস্কারের মধ্যে প্রবলেম রয়েছে, এই জাজমেন্টের মধ্যে, পুরস্কারের নয় জাজমেন্টের মধ্যে প্রবলেম রয়েছে, আর তো যারা বলছে তাদের উদ্দেশ্যে তোমার বার্তা কি থাকবে? দেখুন, আমরা একটা বৃহৎ পরিবার, ঠিক আছে? মানে আজকে দুর্গা পুজো যদি আমি পুরোটা দেখি, আমরা একটা বৃহৎ পরিবার, এবং সেই পরিবার না কিছু স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে। যেমন পুজো উদ্যোক্তারা যেমন একটা স্তম্ভ, আর্টিস্ট একটা স্তম্ভ, জাজমেন্ট যারা করছে তারা একটা স্তম্ভ, দর্শক একটা স্তম্ভ। যে কোনো একটা স্তম্ভ সরে গেলেই কিন্তু দুর্গাপুজো পড়ে যাবে, তাই না? তো আমি কাউকে সেইভাবে কিছু বলতে চাই না, কিন্তু সবার নিজস্ব একটা আবেগ আছে, সে হয়তো আবেগের মাধ্যমে কিছু বলছে, কিন্তু আমি চাই না যে মানে এমন কিছু ঘটুক তাতে যে পুরস্কার দিচ্ছে সে সরে যাক। আজকে আমি যদি মনে করি যে পুরস্কারের পিছনে আমরা দৌড়াই, সে যদি কালকে বলে দেয় যে আমি পুরস্কার করব না, তাহলে আমরা কিসের জন্য পুজো করব? কার জন্য পুজো করব? আজকে ফুটবল যখন খেলা হয় তখন তো আমাদের একটা গোল থাকে,
এবার আপনি গোলটাকে সরিয়ে দিলেন, তাহলে কোথায় আমি মাঠে দৌড়ে বেরিয়ে করবোটা কি? তো তার মানে আপনি বলছেন যে এইটাই হচ্ছে আমাদের লক্ষ্য, যে ওই একটাই লক্ষ্য, আর কোনো আজকে কলকাতার দুর্গাপুজো যদি আমরা ভালো করে দেখি, এই এই যে শ্রেষ্ঠ পুরস্কার শারদ সম্মান, এটা তো 40 বছর হলো 2025-এ, এবং কেউ অস্বীকার করতে পারবে না যে এই একটা পুরস্কার যে এখনো নিউট্রাল, যার জন্য এখনো আর্টিস্টরা দৌড়ায়। কেন দৌড়ায়? আজকে যদি আমরা ভাবতাম যে এটা নিউট্রাল নয়, তাহলে তো আমরা নাম দিতাম না। আমরা অনেক অনেক পুরস্কারে নাম দিই না, কারণ আমরা জানি যে এটা নিউট্রাল নয়। বিশেষ করে আমরা সিলেক্ট করে নিই যে আমরা এই 20টা পুরস্কারে নাম দেবো, বাকিগুলো দেবো না। এই নিয়ে আগে অনেক আমাদের আলোচনা হয়েছে। আমরা সব পুজো কমিটি মিলেও একবার আমরা ঠিক করেছিলাম যে আমরা সব পুরস্কারে নাম দেব না, আমরা কিছু সংখ্যক জায়গায় নাম দেব। তো কিন্তু এই যে শারদ সম্মান, এটা কিন্তু আমরা জানি যে আজকে আর্টিস্ট বলুন, পুজো কমিটি বলুন, দর্শক বলুন, এরা রেট করে থাকে এই পুরস্কারটার জন্য। এবং এই পুরস্কারটা আমার মনে হয় না আমাদের চ্যালেঞ্জ করার কোনো যোগ্যতা আছে, কারণ আমরা কেউ আর্টিস্ট নই। এবং এই কোম্পানি আজকে যেহেতু পুজোয় এই রকম একটা মাত্রা নিয়ে এসেছে, নিশ্চয়ই তাদের অনেক সিস্টেম ডেভেলপ করা আছে। যারা জাজমেন্ট করছে তাদের আমার তো মনে হয় তাদের কাজটা অনেক বেশি কঠিন, সিলেক্ট করা। এই যে এতগুলো পুজো, কাকে ছেড়ে কাকে ধরবেন? সবাই তো বলবে আমার পুজোটা ভালো, কিন্তু তারা যে বেসিসে জাজমেন্ট করছে সেইটা তো আমরা জানি না। তো সেটা না জেনে তো আমার কমেন্ট করার আমার তো মনে হয় আমার উচিত না পার্সোনালি, কারণ আমি তো ওদের প্যারামিটারটা জানি না, ওরা কিসের জন্য পুরস্কার দিচ্ছে, কি দেখছে। হ্যাঁ, সেটা কোনো কাজের অনুপ্রেরণা থেকে হয়েছে বা রিপিট কাজ হয়েছে কি না, আরও অনেক প্যারামিটার ওরা থাকে, অনেকগুলো জিনিস ওরা থাকে, সেটা আমরা তো জানি না। সেটা তো ম্যানেজমেন্টের ডিসিশন। যেমন এই বছর আমি তো ভীষণ সাধুবাদ জানাবো যে এই বছর যেটা শারদ সম্মান যে ডিসিশনটা নিয়েছে, যে শিল্পী কোনোদিন এশিয়ান পেন্টস পায়নি তাকে বছরের বিস্ময় দেওয়া হবে। তার মানেটা কি? তার মানে নতুন শিল্পীকে তুলে নেওয়া হবে। যে কোনোদিন পায়নি তার মানে সে বিগ বাজেটও পায়নি, তার মানে সে এখনও নতুন শিল্পী হিসেবেই গান্য, নতুন না হোক এখনো পর্যন্ত সে সেই জায়গাটায় আসেনি। এবার কি হবে? এবার ওইটার জন্য প্রচুর পুজো কমিটি ওই শিল্পীদের কাছে যাবে এবং ওই শিল্পীদের বাজেট দেবে। তার মানে কি? তার মানে চেঞ্জ তো হচ্ছে। চেঞ্জ যে হচ্ছে না তা তো নয়। আজকে এটা তো আমি বলবো একটা বিরাট পদক্ষেপ। আগে ছিল যে পুজো কমিটি আগে কোনো দিন পায়নি, সেই পুজো কমিটি বছরের বিস্ময় পেত, এবং ভালো আর্টিস্টরা তারা ওয়েট করে থাকতো যে কোন পুজোটা খালি আছে, সেই পুজোটাকে ধরলে আমার সহজ হয়ে যাবে আমার সম্মানটা পাওয়া। এখানে তো একটা অসম্ভব ভালো টুইস্ট, যে শিল্পী পায়নি তাকে দেওয়া হচ্ছে। তার মানে কি? তার মানে এই যে একটা কথা চলছে যে কিছু শিল্পীর মধ্যেই জিনিসটা যে ঘোরাফেরা করছে, এখানে ওটা একটা পদক্ষেপ যে যারা পায়নি তারা উঠে আসবে। এই জিনিসটা আমার মনে হয় আরও ডেভেলপ করবে, আরও কথা হল। প্রতিবাদ মানুষ করতেই পারে, তার একটা আবেগ আছে, সে বলতেই পারে যে আমার মনে হয়েছে আমারটা সেরা। কিন্তু আমার মনে হয় না যে সে অন্য কোনো পুজো কমিটি নিয়ে কথা বলাটা দরকার আছে, কারণ এখানে না মানে আমরা বেশি জাজমেন্টাল হয়ে পড়ি সব ক্ষেত্রেই। যেমন আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগানের ক্ষেত্রেও আমরা দেখেছি যে কোনো ডার্বি ম্যাচে যদি আজকে যে কোনো একটা ক্লাব হেরে গেল, সে তখন রেফারিকে দোষ দেয়, বলে এই ক্লাব রেফারি ম্যানেজ করেছে বলে ও জিতে গেছে, এই পেনাল্টিটা হওয়ার কথা ছিল না, এই পেনাল্টিটা দিয়ে দিচ্ছে। এটা বাঙালির এই তর্ক চলবে, এই তর্কর কোনো শেষ নেই। আমি কেন সম্মানটা পেলাম না, ও কেন পেল, এ তর্ক আজকে 10 বছর 15 বছর আগেও ছিল, আরও 15 বছর পরেও থাকবে, কারণ 7টা তো পুরস্কার, সবাইকে তো ওই 7টা পুরস্কারের মধ্যে আনা যাবে না। তাহলে এই যদি ডার্বিরই কথাবার্তা বলা হয়, কিন্তু সেখানে তো পুরোটাই আমাদের লাইভ টেলিকাস্ট আর স্বচ্ছতার সাথে আমরা দেখতে পাচ্ছি। এবার কিভাবে এটা ম্যানেজ হবে, হয়তো অল্প ম্যানেজ হলো, কিন্তু সেটাও আমরা লাইভের মধ্যে তাও ধরা পড়ছে। এখানে কি সেই প্রসিডিওরটার কিছু ব্যবস্থা রয়েছে যেখান থেকে আমরা লোকেট করতে পারবো যে না কিছু? দেখুন, মানে আমি ডার্বিটার এক্সাম্পল দিলাম কারণ আমরা লাইভে দেখতে পাই, এবং সেটা লাইভে দেখছি যে হয়নি, কিন্তু তাও লোকে বলছে ওটা হয়েছে। তো এটা
একটা মানুষের আবেগ, যে আবেগ, ধরুন আমি মনমানকে সাপোর্ট করছি, মনমান হেরে গেলে আমার দুঃখ, তখন অটোমেটিক্যালি কি করছি, ইস্টবেঙ্গল ভালো খেলেছে সেটা আমরা বলবো না, আমরা বলবো যে ও রেফারি ম্যানেজ করেছে তাই জিতেছে। আমি খারাপ খেলেছি এটা কিন্তু কখনো কেউ স্বীকার করে না। এইটার পরিপ্রেক্ষিতে বলছি, মানে আমাদের দেখুন, আমরা দুর্গাপুজো কমিটি, আমরা অনেক কষ্ট করে আজকে এতগুলো মানুষকে সাথে করে নিয়ে একটা দুর্গাপুজো অর্গানাইজ করি এবং এইভাবে আর্টিস্ট সিলেকশন হয়। কিন্তু আপনি ভাবুন, আমাদের থেকেও কঠিন কাজ হচ্ছে জাজেদের, যারা এই এতগুলো পুজোর মধ্যে ওদেরকে 7টা পুজো সিলেক্ট করতে হচ্ছে। তো আমার মনে হয় যে দেখুন, পজিটিভ, মানে আমাদের সবসময় পজিটিভ ভাবতে হবে। এবছর হয়নি, সামনের বছর। কিন্তু যাদেরকে আমরা সেই সম্মান দিয়ে, যাদেরকে আমরা সেই রেসপেক্ট দিয়ে নিয়ে আসছি, তাদেরকেই আমরা পরবর্তীকালে তাদেরকে নিয়ে কথা বলছি, সেটা আমার মনে হয়। এবং আরেকটা কি জানেন তো, মানে এশিয়ান পেন্টস এমন একটা শারদ সম্মান, যে শারদ সম্মান আজকে দুর্গাপুজোকে এই জায়গায় নিয়ে চলে এসছে। তো সেই সম্মান যদি আজকে না থাকে, বা তারা যদি এই কন্ট্রোভার্সির মধ্যে থেকে এটাকে স্টপ করে দেয়, নেগেটিভ মার্কেটিংয়ের জন্য স্টপ করে দেয়, তাহলে আমরা কি করব? তাহলে এই পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করব যে একজন পুজো উদ্যোক্তা হিসেবে তাহলে কি ওই একটাই লক্ষ্য, আর কোনো পুজো, দুর্গা পুজোটা শুধুমাত্র একটা প্রাইজের জন্যই আমরা লড়ছি বাঙালিরা, নাকি আমাদের তো আরও অনেকেই সাপোর্ট করছে, সেটার কি কোনো ভ্যালু বা কোনো গুরুত্ব নেই? দুর্গা পুজো কি শুধুমাত্র এত বড় যে আমাদের বৃহত্তর জায়গায় গেছে, সেটা কি শুধু একটাই পুরস্কার, বেসরকারি কোম্পানি, সেটারই পুরস্কারের জন্য আমরা দায়ী? না, একটা তো কাউকে। আরেকটা আমি কথা কাটছি, যদি বন্ধ করে দিল, আমি ধরে নিলাম ওই কোম্পানি এবার থেকে বন্ধই করে দিল, তাহলে কি তাহলে তুমি নেক্সট বারে পুজো করবে কি করবে না? আমি এটা কিন্তু এইটা জানতে চাইবো। না না, পুজো কেউ বন্ধ করবে না, পুজো হবে। কিন্তু এই যে লড়াইটা, যে লড়াইটা শুরু হয়েছে আজকে, আগে যেমন একটা হিন্দি গান হতো, কি কোনো মানে একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ ছিল দুর্গাপুজোর প্রতি, আজকে সেই জায়গাটা তো এশিয়ান পেন্টস তৈরি করেছে, যেখানে আজকে আমরা বলছি দুর্গাপুজো আর্ট, আজকে আমরা বলছি যে বিশ্বজনীন হয়েছে, আজকে আমরা বলছি ইউনেস্কো আমাদের তকমাটা দিয়েছে। এটা কেন? তার কারণ যে এই যে গ্র্যাজুয়াল প্রসেসে আমরা যে এই জায়গায় পুজোটাকে নিয়ে গেছি আমরা উদ্যোক্তারা, এবং তার সাথে আমাদের আর্টিস্টরা, আজকে আমরা উদ্যোক্তারা আর্টিস্টকে ফ্রি হ্যান্ড দিচ্ছি কাজ করার জন্য। আজকে প্রদীপ যখন আমার সাথে কাজ করতে শুরু করেছে, তখন কিন্তু ও আমাকে বলেনি আমি কি করব। আমি কিন্তু এন্ড রেজাল্টটা, এন্ড প্রোডাক্টটা দেখেছি। মানে আমি লাস্ট 10 দিন আগেও কিন্তু জানি না যে ফাইনাল এটা কি না, আরও কিছু অ্যাড হবে কি না। তো এটা তো সমগ্র এটা আর্টিস্টের ফ্রিডম, আর্টিস্টের মাঠ এটা, যেখানে আর্টিস্ট নিজের মতন করে একটা ভাবনা এবং নিজের মতন করে আর্ট ইনস্টলেশন করছে, যেখানে তারা বাংলার সংস্কৃতিটাকে বিশ্বের কাছে তুলে ধরছে। এই নয় যে সে শুধু নিজের জন্য করছে, সে নিজের কাজটাও করছে, তার সাথে সাথে ক্লাবেরও একটা রেপুটেশন আসছে, দর্শকদেরও একটা ভালো লাগা আসছে। তো এর মধ্যে অনেকগুলো অ্যাসপেক্ট ঘুরে আছে। কিন্তু এই যে পুরস্কারটা, এই পুরস্কারটা সেই আবার ঘুরে ফিরে আসছি ডার্বির মতন। ডার্বির যে উত্তেজনাটা, সেই উত্তেজনাটা কিন্তু নর্মাল লিগের খেলায় থাকে না। আজকে আমরা যখন এশিয়ান পেন্টসের জন্য লড়ছি, আমরা তখন জানি যে এটা একটা এমন একটা পুরস্কার, যে পুরস্কারটা ওয়েল রেকগনাইজড, সবাই এটাকে একটা অন্য লেভেলে, অন্য মাত্রায় ধরে রেখেছে, যেটার মধ্যে কোনো জল নেই, যেটার মধ্যে কোনো স্বজন পোষণ নেই, কোনো স্বজন পোষণ নেই, সেটাই আমরা ধরি। সেইভাবেই আজকে কেন এই অ্যাওয়ার্ডটা এই জায়গায় পৌঁছেছে, স্বজন পোষণ নেই বলেই তো এই জায়গাটায় পৌঁছেছে। এত লড়াই, এত ঝগড়া কেন হচ্ছে, তার স্বজন পোষণ নেই বলেই হচ্ছে। ঠিক। তো এবার আমি নেক্সট পুজোর জন্য আমরা শুনেছি যে লক্ষ্মী পুজোর মধ্যে আর্টিস্ট সব ঠিক হয়ে যায়। তো এবারে কি সমাজসেবী সংঘ আর্টিস্ট ঠিক করে ফেলেছে? প্রদীপ দাসকে কি পেয়ে গেছে? না, দেখুন, আমাদের ওই, আমি আপনাকে বললাম যে আমাদের পুজোটা ওই সপ্তমীতে শেষ হয় না। আমাদের পুজোটা খুব, আমরা এখানে যারা মহিলারা আছেন তারা খুব প্রাণ ভরে পুজোটা করেন। আমাদের একটা 11 তারিখে আমাদের একটা বিজয় সম্মিলনী আছে, যাতে নাটক হবে, আমাদের ক্লাব মেম্বাররা করছে। তো আমরা এখন ওটার মধ্যে ঢুকে রয়েছি। সামনের বছর আর্টিস্ট ডেফিনেটলি আমাদের হবে ঠিক, প্রদীপের সাথেও আমরা কথা বলতে বসবো ঠিক, কিন্তু
গত বছরও যেমন গত বছর আমরা পুজোর সময় একটু দেখা হয়েছিল, তখন একটু কথা বলেছিলাম, কিন্তু আর্টিস্ট আমরা ফাইনাল করেছি কিন্তু অনেক পরে। কারণ আমাদের কি হয়, এই কালী পুজো অবধি আমাদের বিভিন্ন মেম্বার আমাদের খাওয়ায়, তাদের একটা ওখানে একটা আনন্দ হয়। আমরা এই যে প্রদীপ দাস যারা জিতেছে, আমাদের একটা সেলিব্রেশন হবে, সেখানে তোমরাও থাকবে, তো সবাই মিলে একটা আনন্দ। এখনও আমরা সেই আনন্দের রেস থেকে বেরোতে পারিনি, আমাদের এই আনন্দটা চলবে। আর্টিস্ট দেখুন, আমরা দুর্গাপুজো করছি, আমি পার্সোনালি মনে করি, যেটা আমি আগেও বলেছি, যে গত বছরে যেমন এই বছর প্রদীপ দাসকে পাওয়া আমার কাছে একটা ব্লেসিং ছিল। আবার ঠিক ব্লেসিং দিয়ে আবার মানে যদি প্রদীপ আমার থাকবে, বা যদি না থাকার, যদি এখন প্রদীপের এত ডিমান্ড, দুখানা পুরস্কার পেয়েছে এবং দুটো যেই লেভেলের কাজ হয়েছে, আমার তো মনে হয় দুর্গাপুজোর নেক্সট লেভেলে গিয়ে কাজ হয়েছে এটা। তো সুতরাং ওর ডিমান্ড তো থাকবেই। তো সুতরাং আমাদের সমাজসেবী সংঘের একটা বাজেট আছে, আমরা জানি পুরস্কারের একটা জায়গা আছে, কিন্তু পুরস্কারটাই সব কিছু আমাদের নয়, পুরস্কারটা আমরা আশীর্বাদ হিসেবে ধরে নিই। তো আমরা ওই বাজেটটা ধরে চলি, সেই বাজেটে যদি প্রদীপ করে ডেফিনেটলি করবে। আর যদি বলে যে না দাদা আমি অন্য জায়গায় আরও বেশি বাজেট পাচ্ছি, তাহলে আমি ওকে, ও তো আমার ঘরের ছেলে, ও তো আমার ভাই, ও যদি আজকে আরও উন্নতি করে, আমার তো সেটা দায়িত্ব আজকে তাকে আরও ভালো জায়গায় দেখবার। আমি তো চাই যে ও আরও ভালো পুজো কমিটিতে কাজ করুক, আরও অনেক বড় বাজেট নিয়ে কাজ করুক, ওর কাজ আরও মানুষ দেখুক, সেটা তো আমি চাই। ঠিক, প্রথম কথা বলি যে সমাজসেবী সংঘ ভাবার কোনো কারণ নেই যে কম বাজেটের পুজো। সমাজসেবী সংঘ যথেষ্ট বাজেট নিয়েই চলে। আর আমরা জানতে চাইবো, যেহেতু পলিটিক্যাল কারেক্ট কথাবার্তা বললে হবে না, অরিজিৎ দা দুটো পুজো করেছে প্রদীপ দাস, দুটোই প্রাইজ পেয়েছে, তোমাকে বলতে হবে সব থেকে বেস্ট পুজো কোনটা ছিল প্রদীপ দাসের। কোনো পলিটিক্যাল কারেক্ট ব্যাপার নেই না এখানে। বেস্ট কেন আর কেন না না আবার বলছি বেস্ট পুজো না, মানে আমার কাছে প্রদীপের যেটা আমি একটা বলতে হবে, আমি একটু বলে নিই যে যখন প্রথম আমরা এই পুরস্কার নিয়ে আলোচনা করি, এইসব নিয়ে কথা হচ্ছে, তখন আমি প্রদীপকে একটাই কথা বলেছিলাম যে তোমার কম্পিটিটর কিন্তু তুমি, ঠিক আছে? এবার আমি জানি বেহালা ফ্রেন্ডসের কাজ হচ্ছে, আমারও কাজ হচ্ছে। আমার সবসময় একটা প্রশ্ন ছিল বেহালা ফ্রেন্ডসে কী কাজ হচ্ছে, কারণ দেখুন পুরস্কার তো একটা মাথার পিছনে থাকেই, যে ও পেয়ে গেলে, আজকে যদি ভাস্করদা পেয়ে যেত আমি পেতাম না, আমার দুঃখ হতো, আবার আমি পেয়ে যেতাম ভাস্করদা পেত না, তো ভাস্করদার দুঃখ হতো। এটা আমরা আলোচনাও করেছি সেটা নিয়ে। এবং আমি বলবো যে এই দুটো কাজ দুটো রকমের কাজ এবং ইন্টারন্যাশনাল লেভেল কাজ। মানে ও যেভাবে আজকে আমাদের পাড়ার গল্পটা, যে পাড়ার ইতিহাসটা, আমাদের বহুদিনের ইচ্ছে ছিল যে আমাদের ইতিহাসটা আমরা এক্সিকিউট করি, কিন্তু সেই এক্সিকিউশনের তো লোক দরকার। তো প্রদীপ দাস যেহেতু হিস্ট্রি নিয়ে কাজ করছে, ইতিহাস নিয়ে কাজ করছে এবং এত ভালো কাজ করছে, তো আমরা ভেবেছিলাম যে এবছর প্রদীপকে পেয়েছি, এই সুযোগ আমরা আমাদের রাস্তাটা, আমাদের জার্নিটাকে ওনার হাত দিয়ে তুলে ধরা, সেটা মারাত্মকভাবে তুলে ধরেছে। এবং যা কাজ ও করেছে, আমার তো মনে হয় এই কাজ, সেতুতে যে কাজ করেছিল, কোনোটাই আমি আলাদা করে রাখতে পারি না, সবই একদম এক্সেল করে গেছে। সিমিলারলি মানে বেহালা ফ্রেন্ডসে যে কাজ, এইটা সেই মানে ব্যাপারটা হচ্ছে যে আমি না, বেহালা ফ্রেন্ডসের কাজটা আমি বলবো মানে দুর্গাপুজোকে ছাড়িয়ে চলে গেছে। মানে ওই যে লেভেলের কাজ, মানে আমার তো মনে হয় না দুর্গাপুজোতে কোনো মানুষ ওই রকম লেভেলের কাজ দেখেছে বলে, যেখানে এতটা ডিপ মিনিং, এতটা আর্ট, যেখানে মানে আমি বলবো ও বিদেশি পর্যটনদের মাথায় রেখে, জাজদের মাথায় রেখে যেভাবে ও কাজ করে, যেভাবে এক্সিকিউট করে এবং যার মানে ন্যারেশন যেটা করে, আমার তো মনে হয় না এই বছর কলকাতা শহরে প্রদীপ দাসের দুটো কাজকে ম্যাচ করার মতো অন্য কোনো কাজ হয়েছে বলে। দুটোকেই বলছি, দুটোই এমনই কাজ হয়েছে যেটা হয়তো দর্শকরা অনেকে বুঝতে পারেনি। আমি এটা বলবো কারণ দর্শকরা বুঝতে পারেনি, কারণ যে এই গল্প, এই ইতিহাস, এই যে ন্যারেশন, এটা তো সবকটা দর্শকদের বোঝানো সম্ভব নয়। আমরা যেভাবে জাজেদের বোঝাচ্ছি, প্রতিটা অঙ্ক বোঝাচ্ছি, প্রতিটা মানে অ্যাঙ্গেল ওদের দেখাচ্ছি, সেটা তো সব দর্শনার্থীদের দেখা সম্ভব নয়। সেই জন্য আমরা স্ক্যানার রেখেছি, আমরা ভিডিও রেখেছি, কিন্তু প্রতিটা কাজই যে জায়গায় গেছে, আমি তো বলবো নেক্সট 5 বছর প্রদীপ দাসকে আটকে রাখা সম্ভব নয়, ও অন্য জায়গায় চলে যাবে।
আমরা যে যখন প্রদীপ দাসের ইন্টারভিউটা করেছিলাম, সেখানে আমরা যে টিজার আর যে এপিসোডটা করেছি সেটা নিয়ে ছোট্ট কিছু মতামত আমরা জানার চেষ্টা করব যে জৈত্রী টিভি কি শুধু এই সমস্তই করে, না আর্টিস্টদেরকে সঠিক জাস্টিফাই করতে পারে, একটু শোনার চেষ্টা করব। অসাধারণ, মানে আমি বলবো যত টিজার আমি দেখেছি প্রদীপ দাসের টিজারটা ওয়াজ দ্য বেস্ট। কারণ ওকে মানে মূল্যায়ন করা, আমি তো বলবো প্রদীপ দাসকে মূল্যায়ন করা মানে আজকে দিনে খুব ডিফিকাল্ট। এবং আরও বোঝা যাবে 5 বছর পরে যে প্রদীপ দাস, আমরা বুঝবো যে আমরা কত লাকি ছিলাম যে আমরা 3 বছর ওকে দিয়ে কাজ করিয়ে নিয়েছি, এরপরে আর ওকে দিয়ে পারবো কিনা। বুঝতে পেরেছি। ছোট দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে এই কলকাতার বুকে যদি আমি 1 কোটির উপরে পুজো ভাবি, কটা পুজো আছে? কোনো নাম বলার দরকার নেই, অ্যাপ্রক্স কটা পুজো আছে? আমি তার প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন করব। শেষের দিকে আছে আমরা। 1 কোটির পুজো আমি তো মনে হয় অ্যাপ্রক্স 30টা হবে, 30টার মতন পুজো আছে। তাহলে এশিয়ান পেন্টসের যে মানে মানে কম্পিটিশনটা রয়েছে, সেই কম্পিটিশনটা এবারে সমাজসেবী যেটা করেছে, আমি ধরলাম নেক্সট বছর আর প্রদীপ দাসকে নিতে পারলো না, এবং আর এবারে যারা যারা পুরস্কার পেয়েছে তাদের কাউকে নিতে পারলো না, কারণ তারা এনগেজ হয়ে গেছে। তাহলে সমাজসেবী সংঘ কোন দুটো আর্টিস্টকে টার্গেট করার চেষ্টা করবে যে আমি যাতে পুরস্কারটা পাই, যেহেতু পুরস্কারটা মনের পুরস্কার? কোন দুটো নাম হতে পারে? না দেখুন, এখানে দুটো ইস্যু আছে। একটা হচ্ছে যে আমরা যেহেতু পরপর 3 বছর মানে প্রদীপের সাথে পেয়ে গেছি, সবার একটা এক্সপেকটেশন বেড়ে যাবে। তো আমাকে এমন একটা শিল্পীকে নিয়ে কাজ করতে হবে যে শিল্পীর, যেটা আমরা এবারে ঠিক করেছি সেটা হচ্ছে যে এই যে এশিয়ান পেন্টসের পদক্ষেপ, এটা আমরা ভীষণভাবে সাধুবাদ জানাই। এবং আমরা এবছর যদি প্রদীপ দাসকে না পাই, ডেফিনেটলি এমন একটা শিল্পীকে নিতে চাইবো যে কোনো দিন এশিয়ান পেন্টস পাইনি, যে তার শিল্পকলাটা আমাদের এখানে দেখাতে পারবে, এবং আমরা সেই কম্পিটিশনের জায়গায় থাকব। আদারওয়াইজ এখন যেটা দেখা যাচ্ছে যে অবভিয়াসলি বাজেট একটা বড় ফ্যাক্টর, যেখানে যে শিল্পীরা ভালো বাজেট পাচ্ছে তাদের সেই পরিবেশনা করার জায়গাটা থেকে যাচ্ছে, সে এরিয়াটাও সে ভালো পাচ্ছে। কারণ 2023-এ আমরা যে কাজটা করেছিলাম, একটা মাইলস্টোন কাজ করেছিলাম, সেটা হচ্ছে আমরা এই যে দুর্গাপুজোর যে ইন্ডাস্ট্রি, এই যে এত কোটি টাকা, এত লোকে ইনভলভ, লেয়ারে লেয়ারে, এটা কৃষাণু করেছিল। কিন্তু সে বছর আমার বাজেট ছিল না বলে খুব ছোট করে দেখাতে হয়েছিল। তখন একজন জাজ আমাকে বলেছিলেন যে আমরা তো ঢুকলাম আর শেষ হয়ে গেল। তো তার মানে তখন আমি বুঝেছিলাম যে এটা লেয়ারে লেয়ারে দেখাতে হবে, একটু লেংথে দেখাতে হবে, তা নাহলে এই গল্পটা তৈরি হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু কনসেপ্টটা ওয়াজ ভেরি স্ট্রং, কারণ আমরাই একমাত্র কমিটি যারা এই ইন্ডাস্ট্রির কথাটা তুলে ধরেছিল যে এই যে 50,000 কোটি, আজকে টাইমস অফ ইন্ডিয়ায় বেরিয়েছে 65,000 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি, যেখানে দুর্গাপুজো আজকে এত মানুষ ইনভলভ, সেটা আমরাই থিম হিসেবে প্রেজেন্ট করেছিলাম। তো সেইখানে আমরা শিখেছি, অনেক কিছু শিখেছি, মানে আজকে জাজেসের কাছ থেকে শিখেছি, না পেয়ে শিখেছি, মানে কেন পাইনি তার সেটা নিয়ে আমরা একটা এক্সপ্লোর করেছি যে কোথায় নিশ্চয়ই আমাদের নাম্বার কাটা গেছে, সেই নাম্বারগুলো যাতে আর না কাটা যায় সেটা আমাদের দেখতে হবে। সেইগুলো জুড়ে জুড়ে কিন্তু এবছর পেয়েছি, এমনি এমনি পাইনি। তার মানে হচ্ছে আমাদের যে এই 1 কোটি টাকার যে পুরস্কারগুলো রয়েছে, যেহেতু তাদের রিসোর্সেসগুলো অনেক বেশি থাকছে, তাহলে আমরা সেইভাবেই হচ্ছে না যে কম্পিটিশনটা অ্যাকচুয়ালি 30টা পুজোর মধ্যেই হচ্ছে। যেহেতু তুমি বললে 30টা কোটি টাকার উপরের পুজো, বাকি যে নিচের পুজোগুলো রয়েছে সেই পুজোর মধ্যে কিন্তু কম্পিটিশন তাহলে আর থাকছে না, এটা কি ধরা যেতে পারে? না, ছিল না, সেটা কিন্তু একটা এবারে ইন্ট্রোডিউস একটা ইন্ট্রোডিউস হয়েছে। কিন্তু আমি একটা কথা বলি, আবারও ভুল করছি, যেই প্ল্যানিং অলরেডি সমাজসেবী সংঘ করে দিল, কোটি টাকার একটা বাজেটের যদি আমি অ্যাপ্রক্স ধরছি, তাহলে সে তো ইন্ট্রোডিউস করছে না, সে তো পুজো মণ্ডপকে ইন্ট্রোডিউস করলো না, সে তো একটা আর্টিস্টকে নিয়ে নিল। 1 কোটি টাকার পুজো, কিন্তু সে আর্টিস্টকে নিয়ে নিল, তাহলে তার ছোট 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 পুজোর তো কোনো ভ্যালুই নেই, কোনো জায়গা থাকছে না। না না, ছোট পুজোর দায়িত্ব দেখুন, আমরা যেটা মানে যারা পুজো উদ্যোক্তারা, আমরা খুব কষ্ট করে টাকা জোগাড় করি। তো মানে আমাদের এই তথাকথিত 30টা পুজো, সেটা তাদের নানা রকমের ভিত্তি আছে, তাদের স্পন্সরশিপের জায়গা আছে, তারা ওয়েল লোকেটেড, বা কোনো একজন মানুষ তাদের সাথে যুক্ত আছে, বিভিন্ন কারণে এই বাজেটটা তারা পায়।
কিন্তু সিমিলারলি আবার সেই রকম লোকেশানে নেই, সেরকম লোক মানুষ হয়তো পাশে নেই, কিন্তু একটা জিনিস সেই পুজো কমিটিগুলো আছে, সেটা হচ্ছে প্যাশন। আজকে যেমন আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, গত বছরের আগের বছর এই ইডিএফে মানে মাঠে তালতলা যে শর্টলিস্টেড হয়েছিল, খুব কম টাকার বাজেটে পুজো পূর্ণেন্দুদার কাজ সিলেক্টেড হয়েছিল। হয় না তা নয়, হয়, কিন্তু একটা জিনিস জানতে হবে যে এই যে পুজোর উদ্যোক্তারা যে আমরা এত বছর ধরে খেটে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, এখান থেকে না শিখতে হবে। আজকে কিভাবে আমরা পুজোটা একটা জায়গায় নিয়ে যেতে পারবো, জাজেস পয়েন্ট অফ ভিউ থেকে ভাবতে হবে। যেটা প্রদীপকে আমি দেখেছি, প্রদীপের কাছ থেকে এটা আমি শিখেছি, যে জাজ কোন পয়েন্টগুলো দেখে, কোন কোন জায়গাগুলো দেখে, সেই জায়গাগুলোকে ও পরিষ্কার তুলে ধরার চেষ্টা করে। তার প্রেজেন্টেশনটা খুব ভালো। আজকে আমাদের যে ন্যারেটর ছিল, সে এত সুন্দরভাবে সে জাজেদের বোঝাচ্ছিল, যে জাজরাই তাদের অ্যাপ্রিসিয়েট করে গেছে যে এত সুন্দর করে থিম বোঝানোর লোক তো খুব কম পাওয়া যায়। তো সেই জায়গাটা শেখার আছে। তো অটোমেটিক্যালি যে কনসেপ্ট যদি ভালো হয়, এমন অনেক অ্যাওয়ার্ড আছে যেখানে আইডিয়ার একটা জায়গা রয়েছে, যে সেরা আইডিয়া, সেখানে বাজেটের কোনো ব্যাপার নেই। সেখানে একটা সেরা আইডিয়া, যেটা আমরা জানি প্রতিদিন পুজো পারফেক্টে একটা সেরা আইডিয়া আছে, সেটাতে তো যে কেউ আসতে পারে, সেখানে তো বাজেটের কোনো ব্যাপার নেই। এবং আমি তো মনে করি প্রতাপাদিত্য যে সেরা কাজটা পেয়েছে, সেটাও যে বিশাল বাজেটের কাজ তা তো নয়, কিন্তু অসাধারণ কাজ, অসাধারণভাবে সেই জায়গাটাকে ভাঙা হয়েছে। তো সেটা শিল্পীর কাজ, যে ওই বাজেটের মধ্যে ওই সুন্দর জায়গাটা। আজকে যে বছর আমরা সেতু অ্যাওয়ার্ড পেয়েছিলাম, সে বছর কোভিড ছিল, আমরা পয়সা দিতে পারিনি প্রদীপকে। তুমি ধরে নিতে পারো বেয়ার মিনিমাম টাকায় প্রদীপ সেই বছর কাজ করেছিল। আমরা কি পাইনি? পেয়েছি। সুতরাং বাজেট ডেফিনিটলি একটা ফ্যাক্টর, কিন্তু সেটাই সব নয়। আজকে যদি আমি বাজেটকে 60% ধরি, বাকি 40% কিন্তু যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, আপনি যে ভাবনাটা ভাবা হচ্ছে, সেটাকে কিভাবে জায়গাটাকে সাজানো হচ্ছে, শিল্পীর অনেকটা জায়গা থাকে সেই কম বাজেটের মধ্যে কিভাবে করা যায়। কিন্তু আমি আপনাকে বলছি, এই ঝগড়া চলবে, বাজেট নিয়ে তর্ক চলবে, কিন্তু আমরা যেহেতু সেইভাবে অডিটেড নই, যে বলছে যে আমার 30 লাখ টাকার পুজো, সেটা কে বিশ্বাস করবে? সেটাও তো একটা ফ্যাক্টর। আজকে যদি সব কটা পুজো কমিটি অডিটেড হতো, যে হ্যাঁ তার একটা ক্রাইটেরিয়া আনা হবে যে তোমাকে অডিট রিপোর্ট সাবমিট করতে হবে, তাহলেই তুমি এলিজিবল হবে, তা নাহলে তুমি এই ক্যাটাগরিতে এলিজিবল হবে না, তখন সবাই এটা অডিট করবে। এইগুলো আস্তে আস্তে আনতে হবে এটা, কারণ আমরা আস্তে আস্তে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছি, এমন একটা বৃহৎ জায়গায় চলে যাচ্ছি, যে এখানে কিন্তু আস্তে আস্তে অডিটের জায়গাটা শুরু হয়ে যাওয়া উচিত। কারণ এখানে প্রচুর লেবার, প্রচুর মানুষ এর সাথে যুক্ত, সেফটি যুক্ত, এতগুলো আর্টিস্ট এবং তাদের পরিবার যুক্ত। তো সুতরাং আমরা কীভাবে টাকাটা খরচা করছি, সেটাও তো মানুষদের জানানোর প্রয়োজন আছে। তো সেই ক্যাটাগরিটাও আসতে হবে। তো আমার মনে হয় যে আমরা পুজো কমিটির আমি একটা উদ্যোক্তা হিসেবে যেটা বলতে পারি, যে আমরা পুজো করে যাব, আমরা লড়াই করে যাব। দেখুন, প্রতিবাদ তো হতেই পারে, প্রতিবাদ আমার পুজোটা কেন পাইনি সেটা আমি বলতেই পারি, কিন্তু সেটা আমার মনে হয় এমন জায়গায় না চলে যায় যেটা মানুষের কাছে একটা নেগেটিভিটি। মানে লড়াইটা শুধুমাত্র 30টা ক্লাবের মধ্যেই হবে, আর নতুন না সেরকম নয়। মানে আমরা দেখুন, আমরা তো একটা ফোরামের আন্ডারে রয়েছি, আমরা তো সবাই 400 পুজো আছে, তো আমরা তো সবার সাথেই দেখা সাক্ষাৎ করছি। আমি যদি একজনের সম্বন্ধে আজকে খারাপ কিছু বলি, তার সাথেই তো আমার পরশুদিন হয়তো দেখা হবে, সে আমাকে নিয়ে কি ভাববে। তো আমাদের মনে হয় যে একটা পজিটিভ স্পিরিটে যাওয়া উচিত। সবার পুজো ভালো, কারোর পুজো খারাপ না। আজকে আমরা যখন আমি সাউথ পয়েন্টে পড়তাম, একটা ক্লাসে 60 জন স্টুডেন্ট থাকতো, তো আমি দেখতাম যে 1 জন 2 জন 3 জনই খালি ফার্স্ট হচ্ছে, আমরা কেউ হতে পারছি না। কিন্তু তার মানে কি আমি কি তাকে নিয়ে গালাগালি করবো যে তুই কেন ফার্স্ট হয়েছিস, আমি কেন হইনি? দেখুন, যে যার মেধাতে হচ্ছে, ঠিক আছে, সেই মেধাগুলোকে আমাদের রেসপেক্ট করতে হবে। যে হয়নি সে সামনের বছর হবে। গত বছরে যারা পেয়েছিল তাদের নিয়ে কি আমরা সমালোচনা করিনি? করেছি। গত বছর 13টা নিয়ে সমালোচনা হয়েছিল, যে 12 জায়গায় 13 কেন হলো, প্রচুর সমালোচনা হয়েছে। তো এই চলতেই থাকবে, কিন্তু তার মধ্যে কিন্তু একটা সৃজনশীলতা থাকা উচিত, একটা আমরা মার্জিত থাকা উচিত। কারণ আমরা কিন্তু সারা দেশকে রিপ্রেজেন্ট করছি, বাংলার সংস্কৃতিটা। আজকে দুর্গাপুজো কিন্তু বিশ্বজনীন হয়ে গেছে। তো আমরা এমন কিছু কাজ করব না
যেটা সারা বিশ্বকে একটা ভুল বার্তা পাঠাবে। আমাদের মধ্যে ইউনিটিটা আনতে হবে। যে ইউনিটিটা না এলে আমরা কিন্তু আরও বড়, আরও অন্য লেভেলে নিয়ে যেতে পারবো না দুর্গাপুজোটাকে। দুর্গাপুজো একটা বাঙালির আবেগ। দেখুন, মানে বন্ধ হলে আমাদের থেকেও এফেক্টেড হবে আর্টিস্টরা, কারণ এই অ্যাওয়ার্ডটা পেলে আর্টিস্টের দরবারে, আর্টিস্টদের ওইটাই হচ্ছে লক্ষ্য। আমরা যদি আজকে না পাই, আমরা আবার সামনের বছর কোমর বেঁধে নামবো। এখানে আমাদের কাছে কিন্তু ওই পুরস্কারটা সেরা, কিন্তু তার সাথেও কিন্তু আমি আরও 35টা নাম দিচ্ছি, এবং তারাও যখন আসছে তাদেরকেও আমরা ওয়েলকাম করছি, তাদের প্রাইজটাও নিয়েও আমরা নাচানাচি করছি। এই নয় যে সেই পুরস্কারটা না থাকলে দুর্গাপুজো বন্ধ হয়ে যাবে, এটা কখনোই হবে না। কিন্তু আমাদের বুঝতে হবে যে আজকে আমরা যে শিল্পটা আজকে তৈরি করছি, সেই শিল্পটার সঠিক মূল্যায়ন কে করতে পারছে, সেই জায়গাটা কিন্তু আমাদের ধরতে হবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এতটা মানে সাপোর্ট দিচ্ছে, হ্যাঁ, সেই সাপোর্ট নিয়েও বিতর্ক হয়েছে, হয়নি কি? কিন্তু এই যে এত ইকোনমিতে এই যে টাকাটা উনি যে দিচ্ছেন, এতে ইকোনমি যে যতটা চাঙ্গা হচ্ছে এবং দুর্গাপুজোর কমিটিরা যে সাহস পাচ্ছে, সেই সাহসটা তো উনি দিচ্ছেন আজকে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এইটা কজন দেয়? কিন্তু এটার সাথে সাথে পুরস্কার একটা অন্য জায়গায়। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করছেন সেটা হচ্ছে বাংলার সংস্কৃতিটাকে তুলে ধরছেন, অর্থনীতিটাকে চাঙ্গা করার চেষ্টা করছেন, যাতে এই ইন্ডাস্ট্রিটা আরও ফুলে ফেপে বড় হয়। পুরস্কারটা হচ্ছে আমাদের ভালো লাগার জায়গা, যেখানে আর্টিস্টরা তাদের এবছর যারা পেয়েছে তাদের রেমুনারেশন ডেফিনেটলি তাদের বেড়ে যাবে। এই জায়গাটা কিন্তু মেনলি আর্টিস্টদের, আমাদের থেকেও আর্টিস্টদের বেশি, কারণ আমরা এশিয়ান পেন্টস না পেলেও সামনের বছর হয়তো আমরা যে কোনো আর্টিস্ট পেলাম তাকে দিয়ে করালাম, কিন্তু যে আর্টিস্টটা পেলো না তার কিন্তু মার্কেটে একটা এসে গেল, ও তো পাচ্ছে না, তাহলে ওর ভ্যালুটা কমবে। যার জন্য আর্টিস্টদের মেন টার্গেট থাকে যে এশিয়ান পেন্টসটা পেতেই হবে, আর কোনো পাই বা না খাই। তো ওই জন্য আমার যেটা বক্তব্য ছিল যে আজকে যদি এশিয়ান পেন্টস না থাকে তাহলে আর্টিস্টদের ভাবনা চিন্তাটা কি থাকবে, সেই জায়গাটা কিন্তু একটা মানে ভাবার বিষয় আর কি। আমরা দুর্গাপুজো করবই, কারণ আমরা দুর্গাপুজোটাকে একটা নিজের রক্তের মধ্যে নিয়ে ফেলেছি। এটা একটা পাড়ার পুজো, সার্বজনীন পুজো, যেখানে এত লক্ষ লক্ষ মানুষকে আমরা রুজি রোজগার দিচ্ছি। এটার থেকে বড় কিছু তো হতে পারে না। আজকে এতগুলো পরিবার আমাদের সাথে যুক্ত, এবং আমাদের সাথে একে পায়ে হিন্দু মুসলমান দুজনে মিলিয়ে আজকে আমরা কাজ করছি, জাত ধর্ম নির্বিশেষে। তাই এটার থেকে বড় কিছু তো আমাদের মনে হয় না। আমাদের আজকে 3 মাস ধরে এই যে কর্মকাণ্ড, এটা কোনো দিন বন্ধ হবে না। তাতে কোনো পুরস্কার না থাকলেও আজকে 2000 কত এশিয়ান পেন্টস শুরু হয়েছে বোধহয় 1985, তার আগে কটা পুরস্কার ছিল? তখন কি দুর্গাপুজো হয়নি? আমরা সমাজসেবী পুরস্কার পাই ডাইরেক্টর অফ ট্যুরিজম থেকে 1969-এ। সে বছর এক বছর সেটা ডাইরেক্টর অফ ট্যুরিজম থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে করা হয়েছিল। আমরা সেকেন্ড হয়েছিলাম, ফার্স্ট হয়েছিল বাগবাজার, থার্ড হয়েছিল গৌরীবেরিয়া। তো তারপর আবার সেটা বন্ধ হয়ে যায়। তারপর আবার কর্পোরেশন থেকে সুব্রত মুখার্জি কিছু একটা করেছিল 75-76 সালে, আবার সেটা বন্ধ হয়ে যায়। আবার সেই 85 থেকে শুরু হয়। তার মধ্যে কি পুজো বন্ধ হয়েছে? না, বন্ধ হয়নি। পুজো কখনো বন্ধ হবে না, কারণ সেটা হচ্ছে আজকে বাংলার একটা উৎসব, যেটা আজকে আমরা এত লক্ষ মানুষ অপেক্ষা করে সারা বছর ধরে বসে থাকি যে কখন পুজো আসছে। পুজো পুরস্কারের জন্য বন্ধ হবে না, কিন্তু নেগেটিভটা যাতে না যায় সেইটা আমাদের দেখতে হবে, যে সবাই যেন এটাকে একটা অন্য জায়গায় না নিয়ে চলে যায়। আজকে এরাও তো একটা কর্পোরেট, আজকে এরাও তো আসছে, এরাও তো একটা স্পন্সর। আজকে একজনকে দেখে যদি আরেকটা স্পন্সর মুখ ঘুরিয়ে নেয়, তো সেটা তো আমাদেরই ক্ষতি হলো, সেটা আমরা কখনো চাইবো না। থ্যাংক ইউ দাদা, সেকেন্ডবার দেখা। আশা করছি আমরা যেগুলো ছাড়বো আমরা কোট আনকোট ছাড়বো, সুতরাং আমাদের কোনো কথাবার্তা থাকবে না, আনকাটও যাবে, কোট আনকোট যাবে। আশা করছি নেক্সট দিন যেদিন আসবো সেদিন মিষ্টি আর থালাতে পাবো। একদম বিজয় সম্মিলনী আমরা একসাথে করব, আমাদের প্ল্যান আছে। মানে পুরো টিমটাকে নিয়ে আমরা ডেফিনেটলি, আর জয়িত্রী আমাদের যেহেতু প্রদীপকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, সেই টিজারের জন্য একটা সম্মান পাওয়া জরুরি। তো সেইটার জন্য আমরা ডেফিনেটলি আবার বসবো, তাতে আড্ডা হবে, নির্ভেজাল আড্ডা হবে। একদমই। অসংখ্য ধন্যবাদ অরিজিৎ দা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও।